দর্শক, কেন করতে হবে সরকারি চাকরি? ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, কিন্তু লাখ লাখ টাকা ঘুষ দিয়ে, প্রশ্ন কিনে, তোষামদি করে কিংবা জীবন বাজি রেখে কেন সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে আজকের জেনারেশন? ঠিক কবে এতটা লোভনীয় হয়ে উঠল এই কর্মক্ষেত্রটি? জানবো আমরা। আপনার সাথে আছি আমি আশ্বাস চৌধুরী। আমার কিছু বলার আছে অনুষ্ঠানে, আপনাদেরকে স্বাগত। বেসরকারি চাকরিগুলোতে আসলে মেইনলি বেতনটা কম থাকে, কিন্তু সরকারি চাকরিতে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যে 20-30 লাখ টাকা দিয়েও যদি কেউ সরকারি চাকরিতে ঢোকে, পরিশেষে দেখা যায় ওটা উঠাইতে আসলে 1 বছরের বেশি আসলে সময় লাগে না। যত বড় বাড়ি, যত গাড়ি, সব তো এগুলো তো সব সরকারি চাকরিজীবীদেরই। তো এগুলা পাইতে হলে তো সরকারি চাকরি করতে হবে। আর আলাদাভাবে আপনার ভাতা বা হাবিজাবি, আপনার বাসস্থান, এগুলো তো আছেই। সরকারি চাকরি নেওয়ার পেছনে হচ্ছে তার বড় লোক হওয়ার একটা তাগিদ থাকে, মানে এইভাবে আমি কীভাবে টাকা বেশি ইনকাম করবো, আর একটু সুযোগ সুবিধা বেশি এর জন্য। এই প্রশ্নটির উত্তর আমরা জানতে চেয়েছিলাম বর্তমানে জেনারেশনের কাছে। ইউটিউব চ্যানেলে আমরা একটি পোল খুলে জানতে চেয়েছিলাম যে কেন এত লোভনীয় সরকারি চাকরি। সেখানে প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ ভোট দিয়েছেন এবং সেখানে আশ্চর্যভাবে 71% ভোট পেয়েছে অতিরিক্ত উপরি কামাই। আসলেই কি দুর্নীতি হয় সরকারি দপ্তরগুলোয়? দুর্নীতির অভিযোগ আর একের পর এক প্রশ্নবিদ্ধ সম্পদের খোঁজের পর প্রকাশ্যে দেখা মিলছে না তার। স্মরণকালের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদ 2.5 একর সম্পত্তির খবর, যা তিনি জোরপূর্বক দখল করেছেন জমির মালিকদের থেকে। অন্য যে সমস্ত পেশাগুলো আছে রাষ্ট্র কাঠামোতে, সেই পেশাগুলোর তুলনায় এই সরকারি বা প্রজাতন্ত্রের কর্মচারীর যে পেশা, সেটি আরও বেশি আকর্ষণীয় হলো নিরাপত্তার কারণে, সামাজিক পারিবারিক ইত্যাদি মর্যাদার কারণে এবং অর্থ সম্পদ বিকাশের সুযোগ হিসাবে ক্ষমতা অর্জনের মাধ্যমে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে যে সরকারি কর্মচারী হলে আমি ক্ষমতা ব্যবহার করে নিজের অর্থ সম্পদের বিকাশের সুযোগটা পেয়ে যাই। এটা হচ্ছে রোল মডেল। কনের বাবা যৌতুক দিতে পারিবেন না, কারণ তিনি একজন সাধারণ সরকারি কর্মচারী। একসময় বাংলা সিনেমায় কিংবা উপন্যাসে এভাবে চরিত্রায়ন করা হতো সরকারি কর্মচারীদের। আজ কালের বিবর্তনে সেই সরকারি কর্মচারী কর্মকর্তা হয়ে গেছেন। তার অধীনে হরহামেশাই বের হচ্ছে 10 থেকে 12টি ফ্ল্যাট, তার গ্যারেজে শোভা পাচ্ছে বিলাসবহুল গাড়ি। প্রেমের আসর থেকে বিয়ের পিঁড়ি পর্যন্ত সব জায়গায় যেন সরকারি চাকরির জয় জয়কার। কেনই বা নয়? বর্তমানে সরকারি চাকরি পাওয়া মানে যেন প্রভু বনে যাওয়া, বিলাসবহুল এক লাইফস্টাইলের দরজা খুলে যাওয়া। যাদের উপর নির্ভরশীল ক্ষমতা কাঠামো, তাদেরকে তুষ্ট করার জন্য যেই সুবিধাগুলো তাদেরকে দিলে তারা সন্তুষ্ট হবেন এবং তাদের যোগসাজশ হিসেবে ভূমিকাটা পালন করবেন, সেই মূল্যের সেই ধারারই আপনার সুযোগ সুবিধার কিন্তু দিতে হচ্ছে। সেই কারণে এই বৈষম্য। সরকারি প্রথম বা দ্বিতীয় গ্রেডের যে কর্মকর্তারা আছেন, তারা গাড়ি কেনার জন্য অনুদান পাবেন প্রায় 1.5 কোটি টাকার মতো। পরিসংখ্যান ব্যুরো বলছেন, স্নাতকোত্তর করা একটি ছেলে বেসরকারি খাতে গড় বেতন পায় 20,000 টাকা। এই 20,000 টাকায় চাকরি করা ছেলেটির এই গাড়িটি কিনতে কিন্তু সময় লাগবে 725 মাস। হ্যাঁ দর্শক, 725 মাস টানা যদি সে কোথাও চাকরি করে, তাহলে হয়তোবা এরকম একটি গাড়ি কেনার সৌভাগ্য হবে তার। একই যোগ্যতা মেধা সম্পন্ন ব্যক্তি একটি পেশাতে বলবো যে তুলনামূলক এত বহুগুণের বেশি অর্থ সম্পদ অর্জনের সুযোগটা পাবেন, এটা কিন্তু আমাদের সংবিধান পরিপন্থী। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপারে আলোকপাত করতে চাই। দেশে নানা রকম গাড়ি থাকলেও মূলত সব গাড়িকে দুভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে সিডান অর্থাৎ ছোট গাড়ি, কিংবা এসইউভি অর্থাৎ বড় গাড়ি। সিডান ধরনের যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো দামে কম, জ্বালানি খরচও অনেক কম। কিন্তু এসইউভি যে গাড়িগুলো আছে, এগুলোর দাম যেমন বেশি, জ্বালানি খরচও বেশি। অনেকটা বিলাসবহুল পণ্য বলা চলে এই এসইউভি ঘরানার গাড়িগুলোকে। অথচ সরকারি কর্মকর্তাদের যখন গাড়ি কেনা হয়, সবসময় কেন এসইউভিকেই প্রাধান্য দেওয়া হয়? অনেক জনগণ আছে যারা হয়তোবা কখনো নিজেরা গাড়িতে ওঠেওনি, তাদের টাকায় যখন গাড়ি কেনা হয়, তখন কেন বিলাসবহুল গাড়িকেই বেছে নেন সরকারি দপ্তরগুলো? প্রজাতন্ত্রের কর্মচারীর যে কনসেপ্টটা, সেটা যেহেতু ট্রান্সফর্মড হয়ে ক্ষমতার ব্যবহারের কনসেপ্টে বা অপব্যবহারের কনসেপ্টে রূপান্তরিত হয়েছে, সেই কারণে এটা হচ্ছে যে বিলাসবহুল গাড়ি হচ্ছে যে একটা প্রতিপত্তির বহিঃপ্রকাশ হিসাবে সেই সুযোগটা তৈরি করা হয়। এবং এই সিদ্ধান্তগুলো কিন্তু তারাই নিচ্ছেন যারা এর সুবিধাভোগী।
যার ফলে এখানে স্বার্থের দ্বন্দ্ব যেরকম কাজ করে অন্যদিক থেকে যে ওই যে প্রভাব প্রতিপত্তির প্রকাশ বহিঃপ্রকাশ হিসাবে যে হাতিয়ারগুলো দরকার তার মধ্যে অন্যতম হাতিয়ার হয়ে যাচ্ছে গাড়ি বা এই ধরনের অবকাঠামোগত সুযোগ সুবিধা। আরও একটি ব্যাপারে আলোকপাত করতে চাই। প্রথম গ্রেডের একজন সরকারি কর্মকর্তার বেতন কিন্তু ৭৮,০০০ টাকা। ধরি সব মিলিয়ে তার উপার্জন যদি হয় ১ লাখ টাকাও, তাহলে ১ কোটি টাকা সমপরিমাণ অর্থ অর্জন করতে তাকে ৮ বছর চাকরি করতে হবে এবং এই ৮ বছরে তার উপার্জনের একটি টাকাও অন্য কোথাও খরচ করা যাবে না, তবেই তিনি ১ কোটি টাকার মালিক হবেন ৮ বছরে। অথচ হাতের ৫ আঙ্গুল সমান না হলেও হরহামেশাই দেখা যাচ্ছে যে ২-৩ বছরের চাকরির মাথায় দালান তুলে ফেলছেন সরকারি কর্মকর্তারা। অথচ কাউকে কিন্তু প্রশ্ন করতে দেখা যায় না কোথা থেকে আসছে এই বাড়তি খরচ। ফলে দিন শেষে মতিউর কিংবা বেনজির কিংবা আবেদ আলীর মতো হুট করে একদিন সন্ধান মেলে পাহাড় সমান অর্থের। কিন্তু এত সব সুযোগ সুবিধার পরও দুর্নীতি কি কমেছে? বর্তমানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কিন্তু ১০ম। টিআইবি বলছে এই দুর্নীতির সিংহভাগই পরিচালনা করেন সরকারি কর্মচারীরা। শুধুমাত্র ২০২৩ সালের প্রথম ১০ মাসেই ৩৫০-র বেশি কর্মচারীকে আটক করা হয়েছে। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালি টাকা? পিয়নের এই ৪০০ কোটির সম্পদ কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে চলছিল তার এই প্রক্রিয়া। অথচ সরকারের ধরাছোঁয়ার বাহিরে ছিলেন তিনি। নিজের নাকের ডগায় দুর্নীতি হওয়ার পরও তা কিন্তু রুখতে পারেনি সরকার। দর্শক, আবার ফিরে যাই সেই প্রথম প্রশ্নে, কেন করবেন সরকারি চাকরি? কেন এত লোভনীয় এই কর্মক্ষেত্রটি? অসংখ্য সরকারি কর্মকর্তা কর্মচারী সততার সাথে ভরসার সাথে কাজ করে যাচ্ছেন দিন রাত, কিন্তু একটি বড় অংশ দুর্নীতি এবং চাকচিক্যের যে নজির সৃষ্টি করে রেখেছেন, এটি কি অনুপ্রাণিত করছে বর্তমান জেনারেশনকে? এটি কি লোভনীয় করে তুলছে এই কর্মক্ষেত্রটিকে? তবে কাদের অনুসরণ করছেন এই জেনারেশন? এই সৎ কর্মকর্তাদের, নাকি মতিউর, বেনজির কিংবা আবেদ আলীর মতো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের? প্রশ্ন রেখে গেলাম। আমার কিছু বলার আছে এবারের পর্বে। আপনাদের সাথে ছিলাম আমি আশ্বাস চৌধুরী।